আসসালামু আলাইকুম। গত ৪ টা ভিডিওতে মূলত আমরা এই অধ্যায়ের নাম হচ্ছে অধ্যায় ৪ রক্ত ও সঞ্চালন। গত ৪ টা ভিডিওর মধ্যে আমরা ফার্স্টে হচ্ছে রক্ত সম্পর্কে বেসিক আইডিয়া নিছিলাম। তারপরে হচ্ছে রক্তের সাধারণ বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানছিলাম। তারপর হচ্ছে আমরা আ রক্তরস বা প্লাজমা, রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা এসব রক্তকণিকার যত সাধারণ বৈশিষ্ট্য বা এরা আমাদের দেহে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সম্পর্কে যাবতীয় যে তথ্যগুলা ছিল এগুলো আমরা জেনেছিলাম। আজকের এই ভিডিওতে মূলত আমরা রক্ততঞ্জন বা রক্ত জমাট বাঁধার যে প্রক্রিয়াগুলো বা কলা কৌশলগুলো এগুলো সম্পর্কে জানবো এবং কোন কোন ফ্যাক্টর রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে আমাদের দেহে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে সেই সম্পর্কে আমরা জানবো। মূলত গত ৪ টা ভিডিওতে আমরা এই অধ্যায়ে প্রায় 25% তথ্য কভার আপ করেছিলাম এবং আজকে আমরা মূলত ২ টা ভিডিও আপলোড করব। যার মাধ্যমে প্রথম যে ভিডিওটা থাকবে এটা হচ্ছে রক্ততঞ্জনকাল বা রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া সম্পর্কিত একটা ভিডিও এবং পরে যে আরেকটা ভিডিও আসবে এটা থাকবে হচ্ছে লসিকার উপর। এই ২ টা টপিক যদি আমরা কমপ্লিট করতে পারি আলহামদুলিল্লাহ এই অধ্যায়ের এই চ্যাপ্টারের প্রায় 50% তথ্য আমরা শেষ করতে পারবো। তারপরে আমরা ৩ থেকে বা ৪ টা ভিডিওর মধ্যে আমরা এই অধ্যায়টা শেষ করার চেষ্টা করব। সো এখন আমরা আজকের ক্লাসে ফিরে যাই। এখন আমরা রক্ততঞ্জন বা রক্ত জমাট বাঁধা সম্পর্কে পড়ব। প্রথমে যদি আমরা এটা সংজ্ঞার মধ্যে আসি যে আমাদের দেহে যখন কোনো স্থান কেটে যায় তখন সেই স্থান থেকে কিন্তু রক্তপাত হয়। যেন দেহ থেকে অতিরিক্ত রক্ত যাতে বের হয়ে যেতে না পারে সেই জন্য সেখানে কিছু ফ্যাক্টর কাজ করে। এগুলো মূলত রক্ততঞ্জনের ফ্যাক্টর হিসেবে পরিচিত। যদি আমরা রক্ততঞ্জন বা রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটা আমরা সংজ্ঞাটা যদি খেয়াল করি, দেহ থেকে কোনো ক্ষতস্থানের উপর কোনো ক্ষতস্থান ধরলাম আমাদের এখানে হাতটা কেটে গেছে, কেটে গিয়ে রক্ত বের হতেছে। এটা বলতেছে যে দেহের কোনো ক্ষতস্থানের উপর রক্ত জমাট বেঁধে দেহ থেকে অবাঞ্ছিত রক্তপাত বন্ধ করে দেওয়ার প্রক্রিয়াকে রক্ততঞ্জন বলে। ধরলাম আমাদের হাত এখানে কেটে গেছে, এই ক্ষতস্থান ধরলাম এখানে কেটে যাওয়ার পরে এই ক্ষতস্থান থেকে যেটা অবাঞ্ছিত কিছু রক্ত তো বের হবে, কারণ আমাদের দেহ যে মূলত যে জায়গায় কাছে ওই জায়গায় তো রক্ত আছে, কিছু রক্তপাত বের হবে। যাতে অতিরিক্ত রক্তপাতটা বের হতে না পারে এই ক্ষতস্থানের উপর কি করে রক্ত জমাট বাঁধে দিয়ে কিছু ফ্যাক্টর। এই কতগুলো ফ্যাক্টর আছে? রক্ত জমাট বাঁধার জন্য মোট 13টি ফ্যাক্টর আছে। এর মধ্যে হচ্ছে 4টি মেইন ফ্যাক্টর হিসেবে কাজ করে। এই যে 4টা মেইন ফ্যাক্টর, এই 4টা মেইন ফ্যাক্টর মূলত আমাদের পরের স্লাইডে বা এর পরের স্লাইডের পরে মানে 3 নাম্বার স্লাইডে মূলত এই 4টা ফ্যাক্টরের মধ্যে মূলত ফাইব্রিনোজেন মূলত কি থ্রম্বোপ্লাস্টিন এই 2টা ফ্যাক্টর আর কি এটার মধ্যে অন্তর্ভুক্ত। 4টা মেইন ফ্যাক্টরের মধ্যে এগুলো মূলত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে, যা আমরা দেখব। মূলত এই 4টি মেইন ফ্যাক্টর মনে রাখার একটা সহজ কৌশল আমি নেক্সট স্লাইডে দেখাবো। রক্ত বন্ধ করে দেওয়ার প্রক্রিয়াকে হিমোস্ট্যাটিস বলে। আচ্ছা, দেহের ভিতর কোনো বাহিকার মধ্যে বা রক্ত বাহিকার মধ্যে রক্ত জমাট বাঁধলে তাকে থ্রম্বোসিস বলে। আর এটা তো আমরা বললাম যে মোট 13টা ফ্যাক্টর আছে, যার মধ্যে 4টি মেইন ফ্যাক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আমরা নেক্সট স্লাইডে 4টি মেইন ফ্যাক্টর মনে রাখার যে সহজ উপায় তা আমরা মূলত বর্ণনা করব। রক্ততঞ্জন বা রক্ত জমাট বাঁধা যে 4টা মেইন ফ্যাক্টরের কথা আমরা বলছিলাম, এই 4টা মেইন ফ্যাক্টর মনে রাখার উপায় হচ্ছে ফুল পরে টুপ করে। মূলত ফ দিয়ে হচ্ছে ফাইব্রিনোজেন, তারপরে হচ্ছে প দিয়ে হচ্ছে প্রথমবিন, ট দিয়ে হচ্ছে টিস্যু থ্রম্বোপ্লাস্টিন, আর ক দিয়ে হচ্ছে ক্যালসিয়াম 2+। আচ্ছা, আর মেইন ফ্যাক্টর তো 13টা। এই 13টা ফ্যাক্টরের মধ্যে আরো কিছু ফ্যাক্টর মানে 4টা মেইন ফ্যাক্টর বাদে আরো 2-3টা ফ্যাক্টর আছে যেগুলো আমাদের দেহের ক্ষেত্রে ভূমিকা পালন করে বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগুলো বইয়ে দাগানো আছে, বইয়ের ছবিগুলো আমি এখন অ্যাড করে দেব যাতে সহজেই মূলত স্টুডেন্টরা পড়তে পারে। এখন আমরা রক্ত জমাট বাঁধার যে প্রক্রিয়াটা আমাদের দেহের মধ্যে সংঘটিত হয় সেই প্রক্রিয়া সম্পর্কে আমরা ধাপ বাই ধাপ কিভাবে রক্তটা মূলত আমাদের দেহে জমাট বাঁধে সেই ধাপ বাই ধাপ এখন আমরা দেখব। আমরা তখন পড়ছিলাম হচ্ছে রক্ত জমাট বাঁধা বা রক্ততঞ্জন। রক্ততঞ্জন সম্পর্কে আমরা একটা বেসিক আইডিয়া পেয়েছিলাম যে দেহের কোনো ক্ষত স্থানের উপর রক্ত জমাট বাঁধিয়ে মূলত দেহ থেকে অবাঞ্ছিত রক্তপাত যে বন্ধ করে দিয়ে এই প্রক্রিয়া রেখে আমরা রক্ততঞ্জন বা রক্ত জমাট বাঁধা পড়ছিলাম, একটা বেসিক আইডিয়া। এখন আমরা জানবো যে রক্ত জমাট বাঁধার যে কৌশল মানে প্রকৃতপক্ষে রক্তটা কিভাবে আমাদের দেহে যে ক্ষতস্থান থাকে সেই ক্ষতস্থান থেকে কিভাবে রক্তটা জমাট বাঁধে এই সম্পর্কে আমরা জানবো। ধাপ 1, মোট এখানে 3টা ধাপে কাজটা সম্পাদিত হয়। প্রথম ধাপে মূলত দেহের যখন কোনো স্থান কেটে যায় তখন সেই স্থান থেকে যে রক্তটা বের হয়ে আসে সেই রক্তের মধ্যে যে আমাদের অনুচক্রিকা থাকে, আমরা হয়তো বা ভিডিও 4 অনুচক্রিকা সম্পর্কে বিস্তারিত জানছি, সেইখানে আমরা পড়েছিলাম অনুপাত মূলত দেহের রক্তনালীকে সংকোচন ঘটিয়ে রক্তপাত বন্ধ করে, তাই না? এটাই।
তাহলে আমাদের দেহে যখন কোনো স্থান কেটে যায় তখন সেই স্থানের রক্ত থেকে বেরিয়ে আসা অনুচক্রিকা প্রথমে কি হয়, বাতাসের সংস্পর্শে আসে। বাতাসের সংস্পর্শে আসার পর তা নিষ্ক্রিয় হয়ে যায় এবং এই নিষ্ক্রিয় অনুচক্রিকা থেকে হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিন উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? থ্রোম্বোপ্লাস্টিন। আচ্ছা, পরবর্তীতে দ্বিতীয় ধাপে থ্রোম্বোপ্লাস্টিন এবং ক্যালসিয়াম 2+। এই যে থ্রোম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম 2+, এগুলো কিন্তু আমার কি ফ্যাক্টর? 4টা মেইন ফ্যাক্টর। আমরা পূর্ববর্তী স্লাইডে 4টা মেইন ফ্যাক্টর মনে রাখার উপায় কি বুঝলাম? ফুল পরে টুপ করে, এগুলো এভাবে আমরা মনে রাখবো। ধাপ 2 হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিন এবং ক্যালসিয়াম 2+ এর সহায়তায় প্রথমবিন, এটাও কিন্তু আমার একটা মেইন ফ্যাক্টর। এই প্রথমবিন থেকে কি উৎপন্ন হয়? থ্রোম্বিন উৎপন্ন হয়। আচ্ছা, পরবর্তীতে ধাপ 3 এ কি হয়? এই থ্রোম্বিনের সহায়তায় ফাইব্রিনোজেন নামক একটা মেইন ফ্যাক্টর থাকে। এই ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন মনোমার তৈরি হয়, ফাইব্রিন মনোমার বা ফাইব্রিন তৈরি হয়। পরবর্তীতে এই ফাইব্রিন মনোমার গুলো একের সাথে এক যুক্ত হইতে 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 একটা মূলত পলিমার গঠন করে। পলিমার কি? পলিমার হচ্ছে অনেকগুলো মনোমারের সমষ্টিকে আমরা বলি পলিমার। তাহলে ফাইব্রিন গঠিত হয়। এই অনেকগুলো ফাইব্রিন পরবর্তীতে কি হয়? ফাইব্রিন জালক গঠন করে। ফাইব্রিন জালকগুলা মূলত কি করে? রক্ত জমাট বাঁধিয়ে দেয়। আচ্ছা, তাহলে এই যে এই প্রক্রিয়াটা মূলত সিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। গ নাম্বারে আসতে পারে যে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটি বর্ণনা করো, বা এভাবেও আসতে পারে যে তোমার একটা বন্ধু মূলত হাত কেটে গেছে, এখন ওই স্থানে রক্ত জমাট বেঁধে গেছে, এখন এই রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটি বর্ণনা করো। তাহলে আমরা এইমাত্র এই 3টা ধাপের মাধ্যমে সহজে বর্ণনা করতে পারবো। তার পরবর্তীতে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ, এই 2টা এমসিকিউ মেডিকেল কোয়েশ্চেন হোক বা ইউনিভার্সিটি কোয়েশ্চেন হোক, যেখানেই হোক, এই প্রশ্ন 2টা মোস্ট ইম্পর্টেন্ট। রক্ততঞ্জনকাল। এখন প্রশ্ন হতে পারে যে রক্ততঞ্জনকাল কি বলে? আমরা তো এই পর্যন্ত বলছি রক্ততঞ্জন বা রক্ত জমাট বাঁধা বলছি। রক্ততঞ্জনকাল কি? রক্ততঞ্জনকাল হচ্ছে যে আমাদের দেহের ক্ষত স্থান থেকে যখন রক্তটা বের হয় তখন সেই রক্ত জমাট বাঁধিয়ে দেয়। আমরা জানছি রক্ত জমাট বাঁধাতে আমাদের যে সময়টুকু প্রয়োজন, অর্থাৎ রক্ত জমতে গেলে যে সময়টার প্রয়োজন, তাকে আমরা রক্ততঞ্জনকাল বলছি। এই রক্ততঞ্জনকাল হচ্ছে যে গাজী আজমল স্যারের বই দেওয়া হচ্ছে 4 থেকে 5 মিনিট এবং মূলত আলিম স্যারের বই দেওয়া আছে 3 থেকে 8 মিনিট। এবং রক্তক্ষরণকাল, ক্ষরণকাল বলতে বোঝায় রক্তটা বের হতে কতক্ষণ সময় লাগে, এটাকে আমরা রক্তক্ষরণকাল বলছি। রক্তক্ষরণকালে সময় লাগে 1 থেকে 4 মিনিট। আচ্ছা, তাহলে এই স্লাইডে আমরা এই তথ্যগুলো জানলাম এবং পরবর্তী স্লাইডে মূলত আমরা 2টা তথ্য সম্পর্কে জানবো। এই 2টা তথ্য সম্পর্কে জানলে আই হোপ এই রক্ততঞ্জন বা রক্ত জমাট বাঁধা সম্পর্কিত যাবতীয় তথ্য আমাদের শেষ হয়ে যাবে। এই টপিকটা ছোট হলেও অনেক বেশি ইম্পর্টেন্ট। রক্ততঞ্জন সম্পর্কে লাস্ট যে 2টা তথ্য আমাদের জানা প্রয়োজন তা এখন আমরা জানবো। তো সর্বপ্রথম হচ্ছে সিরাম। এইটা মূলত জ্ঞানমূলকের জন্য 7 স্টার। যদি আমরা জ্ঞানমূলক প্রশ্ন দেখি এই অধ্যায়ের উপর, এটা মূলত বিগত সালে 3 থেকে 4টা বোর্ডের মধ্যে এই প্রশ্নটা এসেছে যে সিরাম কাকে বলে। রক্ত জমাট বাঁধার পর, অর্থাৎ রক্ততঞ্জনের ফলে রক্ত জমাট বাঁধার পর জমাটকৃত রক্ত থেকে যে হলুদ তরল বেরিয়ে আসে, এই হলুদ কথাটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, কারণ এখান থেকে আসতে পারে যে সিরামের বর্ণ কিরূপ? হলুদ। তাহলে রক্ত জমাট বাঁধার পর জমাটকৃত রক্ত থেকে যে হলুদ তরল বেরিয়ে আসে থেকে সিরাম বলে। এবং এই সিরামে কি থাকে? সেরাটোনিন বেশি থাকে। তাহলে সেরাটোনিন আমরা কই পড়ছিলাম? সেরাটোনিন আমরা পড়ছিলাম অনুচক্রিকার মধ্যে। আমরা যদি ভিডিও চার্টটা ভালোভাবে করে থাকি তাহলে আমরা দেখবো যে অনুচক্রিকার কাজের মধ্যে আমরা পড়ছিলাম যে সেরাটোনিন নামক একটা পদার্থ থাকে যা রক্তনালীকে সংকোচন ঘটিয়ে মূলত কি করে? রক্তপাত রোধ করে। এই সিরামের মধ্যে সেরাটোনিনের পরিমাণ অনেক বেশি থাকে, যার ফলে মূলত এগুলা রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রক্ততঞ্জন সম্পর্কে আরো একটা যে তথ্য আমাদের জানা প্রয়োজন, এটা মূলত গাজী আজমল স্যারের বইয়ে উল্লেখ নেই, কিন্তু আমাদের জানতে হবে যে আমরা তো পড়েছিলাম যে রক্ততঞ্জন বা রক্ত জমাট বাঁধার মেইন ফ্যাক্টর হচ্ছে 4টা এবং মোট ফ্যাক্টর হচ্ছে 13টা। যদি এই 13টার কোনো একটি ফ্যাক্টর যদি আমাদের দেহে তৈরি না হয় বা তৈরি হলেও ত্রুটি সংক্রান্ত থাকে, তখন মূলত কি হয়? আমাদের দেহ থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। একে মূলত কি বলে? হিমিফিলিয়া বলে। এবং এটা থেকে মূলত হার্ট ফেলিয়ার হতে পারে, কারণ হার্ট যদি সম্পূর্ণভাবে রক্ত দ্বারা পরিপূর্ণ না থাকে তখন মূলত সে পাম্প করবে না। পাম্প না করলে মূলত কি আমাদের দেহের মূলত সারা দেহে অক্সিজেন সমৃদ্ধ রক্ত যাবে না, ফলে শরীরের যে একটা মেকানিজম, এই মেকানিজমের মধ্যে ব্যাঘাত ঘটবে।
তাই যদি কোনো ফ্যাক্টর তৈরি না হয় তখন প্রচুর রক্তক্ষরণ হয়, একে হিমোফিলিয়া বলে। এখন রক্ততঞ্জন বা রক্ত জমাট বাঁধা সম্পর্কে যে তথ্যগুলো আমাদের জন্য খুবই প্রয়োজন ছিল তা আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। এখন বই থেকে মূলত আমি আরো কিছু ইনফরমেশন বা এই যে মেন 13টা ফ্যাক্টরের কথা বলছিলাম, 13টাই গুরুত্বপূর্ণ না, 4টা ফ্যাক্টর তো মাস্ট বি, যে মেন 4টা ফ্যাক্টর, পাশাপাশি আরো 2-3টা ফ্যাক্টর আমি বইয়ে দাগিয়েছি, এগুলো একটু ইম্পর্টেন্ট, এগুলো পড়তে হবে। পাশাপাশি এই তথ্যগুলো বইয়ের কোন কোন লাইন আর কোন কোন লাইনের মধ্যে উল্লেখ আছে বা কোন কোন তথ্যগুলো বইয়ে দাগাতে হবে এই সম্পর্কিত যে ছবিগুলো ভিডিওর মধ্যে অ্যাড করা হবে। এখন যদি আমরা বই থেকে এই 13টা ফ্যাক্টর সম্পর্কে একটু আইডিয়া নিতে চাই, তাহলে আমরা তো আগেই বলেছিলাম যে মেন ফ্যাক্টর হচ্ছে 4টা, একটা হচ্ছে ফাইব্রিনোজেন, একটা হচ্ছে প্রথমিন, একটা হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন এবং ক্যালসিয়াম 2+। এগুলো মনে রাখার উপায় ছিল ফুল পরে টুপ পরে। এই 4টা তো আমাদের মাস্ট বি মনে রাখতে হবে। পরে আমাদের আর যেগুলো মনে রাখতে হবে তা 5 নাম্বার ফ্যাক্টর, যে লেবাইল ফ্যাক্টর, এটা আমাদের মনে রাখতে হবে। তারপর হচ্ছে যে ক্রিসমাস ফ্যাক্টর, এটা আমাদেরকে মনে রাখতে হবে। অ্যান্ড হচ্ছে হিগবেন ফ্যাক্টর, এটা আমাদেরকে একটু রিডিং করতে হবে। অর্থাৎ এই 4টা এবং এই 3টা, 7টা থেকে মূলত 4টা থেকে তো এমসিকিউ বা রক্ত জমাট বাঁধার যে প্রক্রিয়া, এগুলো তো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাকি যে 3টা দাগানো, এগুলো থেকে মাঝে মাঝে এমসিকিউ আসতে পারে। তাহলে এই ক্লাসের মাধ্যমে মূলত আমরা আজকে রক্ততঞ্জন সম্পর্কে যাবতীয় যে তথ্যগুলো আমাদের দরকার বা জানা দরকার ছিল সবগুলি আমরা জেনেছি। এখন আমরা পরবর্তী ভিডিওতে মূলত লসিকা সম্পর্কে পড়ব এবং সেই সম্পর্কে ধারণা নেব, এবং আজকে ক্লাস সম্পর্কিত যত ছবি আছে বইয়ের তা এই ভিডিওর মধ্যে অ্যাড করা হবে এখন। সো আজকের ক্লাস এখানেই। আসসালামু আলাইকুম।